অর্থনীতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার বার্তা দিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতি শক্তিশালী করতে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর আধুনিকায়ন এবং পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগের কথা বলেছেন তিনি। এই দফায় মন্ত্রী হওয়ার পর চট্টগ্রামে এসব কথা বলেন সাংবাদিকদের কাছে। পরিকল্পনার কথাগুলো জানান অর্থমন্ত্রী। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। শুক্রবার সকাল 11টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান দেশের নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন তিনি। চট্টগ্রামে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তবে অগ্রাধিকার থাকবে কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। এখন এখানে বিনিয়োগ অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। বিমানবন্দর থেকে পৈতৃক বাড়ি কাট্টলিতে গিয়ে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। পরে আবারও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এই সময় আমির খসরু বলেন, শেয়ার বাজারে আস্থা সৃষ্টি করতে হবে। শেয়ার বাজার নিয়ে তার সরকারের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশে বড় ধরনের একটি অর্থনৈতিক বিপ্লব হবে। অনেকগুলি আমাদেরকে আইন কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভালো শেয়ার বাজারে আসে, ভালো কোম্পানিগুলো আসে এবং জনগণ সেখানে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে। এর আগে মন্ত্রী হবার পর প্রথমবারের মতো চট্টগ্রামে এসে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন আমির খসরু। এ সময় নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস ও আকাঙ্ক্ষার কথা জানান। উনি আমাদের চট্টলার অহংকার এবং আমাদের বাণিজ্যিক মন্ত্রী। উনি এখন চট্টলার জন্য অনেক কিছু উনি এই বাণিজ্যিক রাজধানী যেন কথায় না কাজে যেন প্রমাণিত হয়। সব মিলিয়ে চট্টগ্রামের মাটি থেকেই জাতীয় অর্থনীতির নতুন বার্তা দিলেন অর্থমন্ত্রী। রাজীব পড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, এবার আলাপে যাব এসব বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রুমানা হক এবং সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সংবাদযোগে স্বাগত জানাচ্ছি রুমানা হক আপনাকে, এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু আপনার কাছে প্রথমেই জানতে চাই, নতুন সরকার মাত্র ক্ষমতা তারা নিয়েছে এবং নতুন সরকার তাদের যাত্রা শুরু করেছে। সেই জায়গায় আমরা তো সবসময় দেখি যখন নতুনরা আসেন তখন নানা ধরনের পরিকল্পনার কথা বলেন, নানা ধরনের উদ্যোগের কথা বলেন, কিন্তু সেটি কতদূর বাস্তবায়ন করা যায় সেটির একটা সামনের হয়তো দিনগুলোতে পরিষ্কার হওয়া যায়। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থাটি এখন বর্তমানে আছে, এই জায়গায় পরিবর্তন করতে হলে কোন বিষয়টিকে সবার আগে আসলে মাথায় নিয়ে কাজটা শুরু করতে হবে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আসলে অনেকগুলো বিষয় আছে। প্রথমে আমি আসলে দ্রব্যমূল্যের কথা বলবো, কারণ জনজীবনের স্বস্তি আনাটা খুবই প্রয়োজন। আমরা যদি এখনো দেখি যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এটা 8.5% মতো, তো এটাকে তো কমাতে হবে। আমরা যদি কর্মসংস্থানের দিকে তাকাই, বিগত 1.5 বছরে প্রায় 25 লক্ষ বেকার আমাদের যুক্ত হয়েছে। সেই সাথে আমরা যদি দেখি যে প্রতি বছর কিন্তু আবার আমাদের প্রায় 20-22 লক্ষ নতুন কর্মক্ষম লোক আমাদের কিন্তু যুক্ত হয়। তো এই বিপুল জনগোষ্ঠী যাদের কর্মক্ষম, তাদের জন্য আসলে নতুন যারা তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা, এটা হবে এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং যেটা আমি বলছিলাম যে 25 লক্ষ যে নতুন বেকার যুক্ত হয়েছে গত 1.5 বছরে, তাদের মধ্যে কিন্তু আবার একটা বড় অংশ আছে যারা শিক্ষিত বেকার, সুতরাং তাদের কথা চিন্তা করতে হবে। আমাদের জিডিপি গ্রোথ যদি দেখি, এটা কিন্তু অনেক কমে আসছে, 4% আমাদের জিডিপি গ্রোথ। তো এই আমাদের যে উন্নয়ন, আমাদের প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি বাড়ানোর জন্য তো এখন কাজ করতে হবে। আরো অনেকগুলো বিষয় আছে। ইন্টারেস্ট রেটগুলোর যদি আমরা কথা বলি, আমরা ব্যাংকিং সেক্টরের কথা, তো সব ক্ষেত্রে আসলে অনেক কাজ করার সুযোগ এখন বা চ্যালেঞ্জ রয়েছে। ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু আমরা বারবার আলোচনা করছি যে আমাদের এই রিজিয়নের মধ্যে, সারা বিশ্বের মধ্যে কম, আমাদের 7%-এরও নিচে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও। তো এই ক্ষেত্রে আসলে যদি এখন সরকারকে প্রায়োরিটাইজ করতে হয়, তাহলে অবশ্যই প্রথম আমি বলবো যে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আসলে তাদেরকে কাজ করতে হবে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটাকে কমাতে হবে। দ্রব্যমূল্যের কথাই আসলে প্রথমে বলছিলেন। আমরা জানি যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জায়গাটি খুবই কঠিন।
যেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু বলেছেন যে মাফিয়া সিন্ডিকেট, এরকম একটি শব্দ তিনি ব্যবহার করেছেন। এই মাফিয়া সিন্ডিকেটকে ভাঙবার আসলে কোনো রকম আপনি মনে করেন কিনা যে ব্যবস্থা, কোনো মেকানিজম আসলে আছে কিনা? দেখুন, সরকার যদি চায় তাহলে কোনো কিছুই তো অসম্ভব নয়। তবে হ্যাঁ, ওভারনাইট হয়তো অনেক কিছু করা সম্ভব না, কারণ সব দিক বিবেচনা করে তাদেরকে সামনে আগাতে হয়। তো এই সিন্ডিকেট কারা, এতদিন ধরে তাদের কথা আমরা বলছি, তাদেরকে খুঁজে বের করা। তবে এক্ষেত্রে আমি এটাও বলবো যে সব ক্ষেত্রে তো আর সিন্ডিকেট থাকে না। অনেক ক্ষেত্রেই আছে যে যেখানে হয়তো সিন্ডিকেট নাই, আমাদের যে পুরোটা সাপ্লাই চেইন আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারেও যে চাঁদাবাজি আছে সেগুলো কিন্তু আমরা কমাতে পারি। এবং আমরা মনে করি যে সরকার যদি সচেষ্ট হয়, তারা যদি বিভিন্ন পক্ষের সাথে কথা বলে বসে এবং এটা একটা সমাধান করার জন্য স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে যদি পদক্ষেপ নেয়, এটা অবশ্যই কমানো সম্ভব। এবং এই সাপ্লাই চেইনে কাজ করা, ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়গুলো দেখা, আমি মনে করি সরকারের সদিচ্ছা যদি থাকে এটা অসম্ভব নয়। কঠিন হতে পারে, তবে অসম্ভব নয়। সেই জায়গায় এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব অর্গানগুলো আসলে কাজ করা উচিত, আপনার কাছে কি মনে হয় সেগুলোকে কতটুকু কার্যকর করা যেতে পারে? কারণ আমরা তো প্রতিবারই উদ্যোগ নিতে দেখি, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। নতুন করে আসলে কি পরিকল্পনা সেখানে অন্তর্ভুক্ত করা যায় বলে আপনার কাছে মনে হয়? একটা তো আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে এবং শুনেছি আমরা, তারা তো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছে, কিন্তু এইটা তো একমাত্র এটা দিয়ে সম্ভব হবে না, যেটা আপনি বলছিলেন যে সিন্ডিকেট চাঁদাবাজি এটা কমানোর জন্য। তো এই ক্ষেত্রে আমাদের যে দ্রব্যমূল্যের দাম যদি আমরা দেখি, যে কৃষক পর্যায় থেকে জনগণের হাতে আসার ক্ষেত্রে আমাদের যেই ট্রান্সপোর্টেশন, যোগাযোগ ব্যবস্থা, এখানে কিন্তু দাম অনেকখানি বেড়ে যায়। যারা প্রান্তিক পর্যায়ে কৃষি কাজের সাথে যুক্ত আছেন, আমাদের কৃষকদের সাথে কিন্তু আমাদের যারা মার্কেটের, এটা সরাসরি সমন্বয় নাই। এই যে মধ্যস্বত্বভোগীরা আছে, এদেরকে তো এই জায়গাটাতে আসলে কাজ করতে হবে সাপ্লাই চেনে, যেটা আমি একটু আগে বলছিলাম। আর যেই কাজগুলোতে আসলে বড় বড় কোম্পানিগুলো যুক্ত আছে, যারা আসলে এই সিন্ডিকেটটাকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে, অনেকগুলো দ্রব্যের ক্ষেত্রে তারা তো চিহ্নিত, অনেক আমরা যে জানি না তা তো নয়। তো তাদের সাথে আসলে মনে হয় সরকারের আন্তরিক আলোচনা করা এবং সরকারকে কিছুটা কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করা, এবং সেই সাথে যেটা বলছিলাম যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা এবং অল্টারনেট কী কী উপায় আছে, যে সরকার নিজ উদ্যোগে, যেমন আমরা দেখেছি যে সহজ শর্তে আমি বলবো বা কম মূল্যে আমরা দেখছিলাম যে এই মাংস থেকে শুরু করে ডিম এবং অন্যান্য পণ্য যে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে, সেটাকে আরও ভালোভাবে সারা দেশে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে আরো বাড়ানো। অর্থাৎ একদিকে যেমন সরকার চেষ্টা করবে সিন্ডিকেট ভাঙার, এবং এই যে মজুদ করে যারা, তো এই যে যারা মজুদকারী আছে, যারা এই যে বিভিন্ন রোজার সময় বলেন বা অন্য সময় মজুদ করে এবং পরবর্তীতে দাম বাড়ায়, তো সেই বিষয়গুলোকে দেখা, বাজার মনিটরিংটাকে নিশ্চিত করা, মানে এই ধরনের অনেক উদ্যোগ আছে যেগুলো সরকার অবশ্যই নিতে পারে। অবশ্যই আপনিও যে পরামর্শগুলো দিচ্ছেন, আমাদের সাথে আরেকজন অতিথি যেহেতু যুক্ত হয়েছেন, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, আশা করি আমরা তাকে সংযুক্ত করতে পেরেছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তৌফিকুল ইসলাম খান, ধন্যবাদ সময় দিয়েছেন যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আসলে আমরা জানতেই চাই, সারা বছরই কিন্তু মানুষ কর্মসংস্থান এবং একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই বিষয়ের দিকে তাকিয়ে থাকে সরকারের দিকে, যে এই বিষয়ে সরকার আসলে কি উদ্যোগ নিচ্ছে, নতুন কাজ তৈরি হচ্ছে কিনা এবং একই সাথে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা। সেই জায়গাগুলোকে সামনে রেখে আপনি কি মনে করেন বর্তমান সরকার আসলে কি পরিকল্পনা নিলে পরে সেটি সাধারণ মানুষের মনে একটু স্বস্তির জায়গা তৈরি হবে? খুবই কঠিন প্রশ্ন। আপনি জানেন যে হয়তো যে গতকালকেই আমরা একটা অর্থনৈতিক পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে সরকার কেমন অর্থনীতিতে তাদের যাত্রা শুরু করলো, এবং সেখানে যে তিনটি আমরা প্রধান চ্যালেঞ্জের কথা বলেছি, তার মধ্যে একটা ছিল হলো অর্থনীতির যে সামষ্টিক অর্থনীতি আমরা বলি, তার স্থিতিশীলতা, এবং তার মধ্যে মূল্যস্ফীতি একটা বড় জায়গা আছে যেখানে চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় আছে কর্মসংস্থানের বিষয়টা, এবং এটার সাথেই যুক্ত হলো আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগ, সেই পরিস্থিতিটা, এবং একই সাথে আমরা বলেছি যে সরকারের আর্থিক সক্ষমতা খুবই কমে গেছে, ফলে সরকার কি করতে পারবে এইটা খুবই আসলে এখন কঠিন হয়ে গেছে, যে আমরা কতটুকু সরকারের পক্ষে করার আছে। সেদিক থেকে যেটা রুমান আপা বলছিলেন, যে আমাদের এখন যেই এক ধরনের সংকোচনমূলক মুদ্রানীতি হচ্ছে, সেটারও কার্যকারিতা এখন আমাদের কাছে প্রশ্ন সম্মুখীন, কারণ যে যতটুকুই মূল্যস্ফীতি কমেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে, সেটা মূলত কমেছে হলো খাদ্য মূল্যস্ফীতি, কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি মূলত হলো খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিকে আসলে মানে এফেক্ট করে, সুতরাং সেই জায়গাটাতে খুব একটা সাফল্য আসে নাই।
অন্যদিকে এখন আমরা যেটা শুনছিলাম যে নতুন সরকারের জন্য বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন, হয়তো একটা ইতিবাচক পরিবর্তন সেখানে আসবে। ঠিক এই জায়গায় আপনার কাছে আবার দ্বিতীয় প্রশ্নটি থাকবে যে এই যে বিনিয়োগের জায়গাটি আমরা গেল সরকারের সময় কিন্তু দেখেছি খুব ঘটা করে বিনিয়োগ আসছে, বিনিয়োগ হতে যাচ্ছে, আমরা নানা জায়গায় বিনিয়োগ করছি, এরকম অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু দিন শেষে ফলাফলটি খুব একটা ভালো আসেনি। বিনিয়োগ বারবারই ব্যবসায়ীরা বলেছেন যে নতুন বিনিয়োগ আসছে না, যেসব বিশেষ করে গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীরা বারবার অভিযোগ করেছে যে অনেক অর্ডার ফেরত যাচ্ছে, অনেকেই বাংলাদেশের অবস্থা গেল সময়কার অবস্থা চিন্তা করে বিনিয়োগ করতে চাচ্ছে না। এই যে অর্থনীতির একটি মূল চাকাটি আমরা বারবারই বলি যে এই পোশাক শিল্প এবং রেমিটেন্স, সেখানে আপনার কাছে কি মনে হয় নতুন সরকার এই বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য কি করতে পারে আপনার কাছে মনে হয়? সরকারের জন্য অপেক্ষা করছিলেন, এটা আমরা শুনছিলাম যে আমাদের ব্যক্তি খাতের যারা উদ্যোক্তা আছেন তারা বলছিলেন, এবং মূল যে জায়গাটা সেটা হচ্ছে যদি আপনি বিদেশি বিনিয়োগ চান, আপনাকে আসলে দেশি বিনিয়োগকে ত্বরান্বিত করতে হবে। কারণ হলো যে বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ না হলে আসবে, এটা চিন্তা করাটা আসলে ঠিক না। আমাদের বিনিয়োগকারীদের প্রধানতম একটা বাধা তো আছে যে যারা রপ্তানির সাথে যুক্ত, বিদেশের অর্থনৈতিক পরিস্থিতি বা আন্তর্জাতিক যে পরিস্থিতি এটাও খুব যে আমাদের সহায়ক আছে তা না। আপনারা জানেন ট্রাম্পের নীতির কারণে, অন্যান্য বিষয়ের কারণে এটা একটা টালমাটাল অবস্থার ভিতরে আছে। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমার দেশের ভিতরে দুটো জায়গায় বড় বাধা রয়ে গেছে। একটা হলো আমাদের যে জ্বালানির নিরাপত্তাটা, এবং তারা যেই নতুন ম্যানুফ্যাকচারিং মানে একটা কারখানা তৈরি করা তো কঠিন, এখনই যেগুলো আছে সেগুলো পূর্ণ যে তাদের ক্যাপাসিটি আছে সেটাতে চলতে পারছে না বলে অনেকে অভিযোগ করেন। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি যে গ্যাসের যেই চাপটা দরকার বা এই ধরনের মেশিনারিজ ব্যবহার করতে, সেইটা ওনারা পাচ্ছেন না সরবরাহটা। সুতরাং সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে জ্বালানি নিরাপত্তা। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটার ব্যাপারে নতুন সরকার খুবই দৃঢ়ভাবে বলেছেন যে এইটা ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন। আমাদের এখানে একটা মবের ভয় এবং এগুলো নিয়ে বিভিন্ন যে আমাদের সংবাদ এসছে, তাতে অনেক যারা আমাদের অর্ডার দিতেন তারা হয়তো কিছুটা ডাইভার্সিফাই করছেন, এই ধরনের কথা আমাদেরকে বিনিয়োগকারীরা বলেছেন যে রপ্তানিকারকরা বিশেষ করে, যে এইটা একটা বড় সমস্যা। আমাদের সুদের হার অনেক বেশি আছে, ওই জায়গাটা তো নীতি সুদের হারের বৃদ্ধির সাথে কিছুটা সম্পর্কিত, সুতরাং সেই জায়গাটায় সরকার দেখবেন বলছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আমার যেই অর্থনৈতিক যে সংস্কারগুলো বিনিয়োগ করার ক্ষেত্রে যে সহজীকরণ, এটা শুরু করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু যে প্রমিসটা আপনি বলছেন যে অনেক বড় একটা সামিট করা হয়েছিল বিডার থেকে 1 বছর আগে, সেই সামিটে যে প্রমিস করা হয়েছিল যে এই ধরনের একটা সংস্কার আসবে, সেইটা আসলে পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। কিছু কিছু কাজ হয়েছে কিন্তু পুরোটা হয়নি। এখন ওই পুরোটা না হলে বিনিয়োগকারীদের যে অসুবিধা এইটা হয় না, এটা একটা ট্রাফিক জ্যামের মতন, যে আপনি অর্ধেক রাস্তার ট্রাফিক জট আপনি নিরসন করলেন কিন্তু বাকিটা করলেন না, তাহলে আসলে ওই যে দেরিটা হওয়া সেটা হবেই। সুতরাং সেই জায়গাগুলো আমাদের সংহত করতে হবে। যেই অনেকে যদি আমি মনে করি যে যদি অপেক্ষা করে থাকেন বিনিয়োগের জন্য, এখন নতুন সরকার আসা একটা যদি স্থিতিশীলতার জায়গায় আসে রাজনৈতিক পরিস্থিতি, তাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। সুতরাং বাকি জায়গাগুলোতে আমাদের কাজ করবার রয়েছে। নিশ্চয়ই। আমি তো অধ্যাপক রোমানা হক আপনার কাছে আসতে চাই। আমাদের অতিথি বলছিলেন যে ব্যবসায়ীরা একটা যে আতঙ্কের জায়গা এর আগে জানিয়েছিলেন, বা আমরা আসলে সবাই দেখেছি যে মব কালচার এবং বিভিন্ন ব্যবসায়ীদের এক ধরনের চাপ প্রয়োগ করে নানা ধরনের চাঁদাবাজি হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা যায় কিছুটা আসলে নিয়ন্ত্রণের বাইরেই ছিল, আমরা কম বেশি আসলে সবাই জানি। এই জিনিসগুলো ঠিক করতে তারপরে যখন স্বাভাবিক পরিস্থিতিতে যাওয়ার মতো একটা অবস্থান যখন তৈরি হবে, আপনার কাছে কি মনে হয় সেটি সময়টা দীর্ঘায়িত হলে কি আমাদের আসলে ক্ষতি তো হয়ে যাবে, এটা আমরা সাধারণভাবেই বুঝি, যাতে খুব তাড়াতাড়ি বিষয়টি নিরসন করা যায়? আপনার কাছে কি মনে হয় ব্যবসায়ীদের কাছে সরকারের বার্তা আসলে কি থাকা উচিত? এটা আসলে এমন একটা জায়গা এখন গেছে যে যেটা তৌফিক ভাই বলছিলেন যে বাইরে আমাদের ভাবমূর্তি এবং বিনিয়োগের যেই আস্থার জায়গাটা, সেটা দুটাই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। তো এই অবস্থায় সরকারকে আসলে আশু পদক্ষেপ কিছু নিতে হবে, কারণ আমরা জানি যে এটা খুবই কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এখানে আমাদের এক বিনিয়োগ কমে যাওয়া, এটা অন্য দেশেই
জায়গাটাতে চলে যাবে। আমাদের কম্পিটিটর আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য দেশগুলো। তো এখন এই ক্ষেত্রে সরকার ইমিডিয়েট যে কাজটা করতে পারে, আমাদের যেই মব কালচার যেটা শুরু হয়েছে এটাকে কঠোর হস্তে দমন করা, এবং সেখানে কিছু বিচারও যদি সরকার করতে পারে তাহলে হয়তো একটা ভালো সিগন্যাল দিবে। সেই সাথে আমাদের যেই আমরা ট্রেড ডাইভার্সিফিকেশনের কথা বলছি, এবং আমরা এই যে আমাদের গার্মেন্ট ফ্যাক্টরির কথা বলছি, বা অন্যান্য যেই উদ্যোক্তা যারাও আছেন তাদেরকে আসলে নতুন উদ্যোক্তা থেকে শুরু করে এবং পুরানো যারা আছেন তাদেরকে নিয়ে আসলে সরকারের বৈঠক করা এবং বোঝা যে কোন জায়গাটায় আসলে ইমিডিয়েট তাদের কাজ করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের টাস্ক ফোর্সের রিপোর্ট বলেন বা বিভিন্ন কমিশনের যে রিপোর্টগুলো আছে সেখানেও কিন্তু সুনির্দিষ্ট অনেক পরামর্শ দেওয়া আছে। তো সেখান থেকে কিন্তু সরকার সেই রিপোর্টগুলো থেকেও কিন্তু যাচাই বাছাই করে কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ নির্ধারণ করতে পারে, কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ কিন্তু তারা নির্ধারণ করতে পারে। তো এই ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট পরামর্শ যদি হয়, যেটা তৌফিক ভাই শুরু করেছিলেন, যে আসলে আমাদের যে হাই ইন্টারেস্ট রেটটা এখানে কি করা যেতে পারে, এটা সরকার চিন্তা করতে পারেন। আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট এটা যে এখন এই যে 22% একটু উপরে, তাহলে এই ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা যারা আছেন, বিনিয়োগকারী যারা আছেন, তাদের আসলে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য তাদের সাথে বৈঠক করা, তাদের সাথে বসা, তাদের সাথে আসলে তাদেরকে সেই মেসেজটা দেওয়া, এটাও যেমন গুরুত্বপূর্ণ, আবার সেই কাজগুলোও করা সঠিকভাবে, যেমন জ্বালানির সমস্যা নিরসনে আসলে দ্রুত পর্যায়ে কি করা যায় সেগুলোকে নির্ধারণ করা। আমাদের আরও যে পোর্টের, আমরা দেখছি যে আমাদের পোর্টগুলোতে আসলে এখনও সেই শৃঙ্খলা কিন্তু ফেরত আসে নাই। তো কিভাবে আসলে এই আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের পোর্টগুলোকে আরো কার্যকারী করা যায়, যে মালগুলো আসলে আটকে থাকে এগুলোকে আসলে নিরসন করার জন্য। আপনি আরেকটি প্রসঙ্গ তুললেন যে পোর্টে যে পণ্যগুলো আসলে খালাস হয় না, সেটি নানা জটিলতার কারণে আমরা দেখেছিলাম এক ধরনের আন্দোলন হয়েছিল, সেখানকার শ্রমিকরাও করেছিলেন। এর ফলে একটি বড় ধরনের কিন্তু আমরা বলা যায় লসের মধ্যেও পড়েছি, বা ফেরা সেটা বলেছেন। আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন তৌফিকুল ইসলাম খান, তার কাছে একটু প্রশ্ন রাখতেই চাই। এই যে বন্দরটি সচল রাখা, এইটা এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোনো দাবি দেওয়া হলেই হচ্ছে এ ধরনের চাপ আসে, শ্রমিকরা পণ্য খালাস করে না, দিনের পর দিন পণ্য পড়ে থাকে বন্দরে। সরকারের সাথে তাদের নানা ধরনের দাবি দেওয়া, সেটি বলা যায় বেতন হোক, তাদের অন্যান্য সুবিধা হোক, সেগুলো নিয়ে তারা হচ্ছে আন্দোলন করেন। এই বিষয়গুলো তো রীতিমতো সবারই জানা। নতুন সরকারকেও এই বিষয়গুলো মাথায় রেখে এই পরিকল্পনা করা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে, মানে এই যে আসলে বাংলাদেশের কতগুলো, কারণ হচ্ছে প্রশ্নটা এই কারণে আসে যে সবাই আমরা সব জানি কিন্তু সমাধান আসলে আমরা করি না। আমরা সমাধানও জানি, আসলে সমাধান জানি না তা না। হ্যাঁ, সেটাও এই একই আলোচনা আমার মনে হয় যে আমরা মানে সহস্রবার বোধহয় সবাই মিলে করেছি, কিন্তু বড় বিষয় হলো যে করা যাচ্ছে না। নিঃসন্দেহে যেটা বললাম যে গত সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই স্থিতিশীলতার জায়গাটাতে একটা চাপ ছিল। এইটা তৈরি হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদেশে যারা বিশেষ করে আছেন তাদের উদ্বেগটা আরো বেশি হয়, ফলে তারা ব্যবসা দেওয়ার ক্ষেত্রে, বাণিজ্য করার ক্ষেত্রে, তাদের নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের চিন্তাটা আরো বেশি থাকে। আমরা যেটা আমাদের এখনকার যেই পরিস্থিতি আছে তাতে আমাদের বন্দরের যেই এফিসিয়েন্সি, এটা নিয়ে অনেক কথা আছে। আপনি জানেন যে বন্দরের মানে চুক্তি নিয়েও অনেক ধরনের এখন বিতর্ক ছিল, যে এটা তড়িঘড়ি করে করা হচ্ছে কিনা, এফিসিয়েন্সি অন্যভাবে করা যাবে কিনা, আমরা সেই জায়গাটাতে কিভাবে কাজ করতে পারবো। সুতরাং আমার মনে হয় যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তাদের হাতে একটা লম্বা লিস্ট আছে ইকোনমিক ম্যানেজমেন্টের, এবং আপনি ঠিকই বলেছেন, মানে এতগুলো জায়গা আছে যে এটা নিয়ে কথা বলতে হলে খুবই লম্বা সময় যেতে হবে। আরেকটা যেটা বড় সমস্যা আমরা দেখি, যেটা নিয়ে হয়তো আমরা এখন কথা বলছি না অতটা, কিন্তু এটা খুবই চিন্তার বিষয়, সেটা হলো সরকারের আর্থিক সক্ষমতা নাই। বিভিন্ন ধরনের যে সুবিধা দেওয়ার কথা বা বিভিন্ন কোনো কর ছাড় দেওয়ার ক্ষেত্রে সব জায়গাতেই আমাদের বর্তমান সরকারের একটা খুবই সংকীর্ণ জায়গা রয়েছে। আমরা যেটাকে বলি পলিসি স্পেসটা, আমার নীতির জায়গাটা খুবই সংকীর্ণ। সুতরাং এর ভিতরে তারা যদি সংস্কার করে বের হয়ে আসতে না পারেন, সুশাসনের জায়গাটা এবং সংস্কারের জায়গাটা এই কারণেই বারবার গুরুত্বপূর্ণ হবে, এবং খুবই মনোযোগ দিয়ে ডে টু ডে বেসিসে এটাকে যদি মানে আমরা ইমপ্রুভ করতে না পারি, তাহলে এই যে অনেকদিন ধরে আমরা একটা অর্থনীতির খারাপ পাকচক্রে পড়ে গেছি, এই জায়গাটা থেকে বের হওয়াটা কঠিন হয়ে যাবে। ধন্যবাদ তৌফিকুল ইসলাম যুক্ত হয়েছেন, এবং একই সাথে রুবানা হক, আপনাকেও নিশ্চয়ই আগামীতে আরও কথা হবে সামনের দিনগুলোতে, তখন নিশ্চয়ই আবারও আপনাদেরকে আমরা পাবো। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথে।